আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই আপনাদের জানাবো শিরোনাম। সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হামলা ও মানবাধিকার কর্মীদের আটকের ঘটনায় বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। ঢাকা সহ বিভিন্ন জেলায় প্রতিবাদ মিছিল। আসন ভিত্তিক প্রার্থী বাছাই শেষে সবুজ সংকেত দেবে বিএনপি, জানালেন সালাউদ্দিন আহমেদ। জোট গঠনে চলছে সমমনা দলগুলোর সাথে আলোচনা। ধানের শীষের প্রতীক দেওয়া হবে, তার পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে সবাই কাজ করবে। ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত, বললেন গোলাম পরওয়ার। সমমনাদের সাথে সমঝোতা হলে ১০০ আসনে ছেড়ে দিবে দলটি। যাদের সামনে আমরা সমঝোতা করব, যাদের সঙ্গে একটা ঐক্য হবে ইনশাআল্লাহ, সমঝোতা করতে করতে সে পর্যন্ত প্রায় ১০০ আসন আমাদের ছেড়ে দিতে হতে পারে। ইসির তালিকাভুক্ত অনেক পর্যবেক্ষক সংস্থায় নাম সর্বস্ব, ঠিকানা অনুযায়ী নেই অফিস বা কার্যক্রম। বিতর্কিত হতে পারে নির্বাচন, বলছেন বিশ্লেষক। তারা কি করে এই সমস্ত অর্গানাইজেশন কিভাবে চুজ করলো? অনেকেই হয়তো মনে করছে যে আমরা একটা নির্বাচন পর্যবেক্ষক দল করব এবং আমরা ডোনারদের কাছে পয়সা চাইব। সহিংসতার ঘটনায় খাগড়াছড়ি সদর ও গুইমারায় এখনো ১৪৪ ধারা বহাল। কিছুটা স্বাভাবিক জনজীবন, খুলেছে দোকানপাট। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন। পুরো খবর জানাতে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। গাজা অভিমুখী সবশেষ জাহাজ দ্য ম্যারিনেটও আটকে দিয়েছে ইসরায়েল। স্থানীয় সময়ে সকালে নৌযানটিতে হামলা চালায় ইসরায়েলি নেভি। তুলে নিয়ে যাওয়া হয় মানবাধিকার কর্মীদের। এদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পর গাজার দিকে ছুটছে নতুন ত্রাণবাহী নৌবহর। ১১টি নৌযান নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়েছে ফ্লোটিলাটি। এই বহরে থাকা জাহাজ কনসায়েন্সে অবস্থান করছেন বাংলাদেশ আলোকচিত্রী শহীদুল আলম। ফিলিস্তিনি টাইম জোনে প্রবেশের কিছুক্ষণ পরেই নৌযান ম্যারিনেটে হামলা চালায় ইসরায়েলি নৌবাহিনী। আটক করা হয় জাহাজটিকে। তুলে নিয়ে যাওয়া হয়েছে ম্যারিনেটে থাকা ৬ মানবাধিকার কর্মীকেও। এর ফলে ত্রাণবাহী নৌবহর সুমুদ ফ্লোটিলায় থাকা সবগুলো জাহাজই এখন ইসরায়েলের হাতে আটক। এই নৌবহরে ছিল বিভিন্ন দেশের ৪৪টি জাহাজ। আমরা এটাই দেখাতে চাই যে পৃথিবীতে যারাই নিপীড়নের শিকার তাদের পাশেই আমরা আছি, কিন্তু এভাবে আমাদের বাধা দেওয়াটা বেআইনি। ইসরায়েলের কর্মকাণ্ড জলদস্যুতার শামিল। এদিকে ইসরায়েলের অবরোধ ভাঙতে গাজা অভিমুখে নতুন করে আরও ১১টি জাহাজ যাত্রা করেছে। আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জানিয়েছে এসব নৌকায় প্রায় ১০০ জন মানবাধিকার কর্মী রয়েছেন। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং 1000 মেডলিয়ন্স টু গাজা নামের দুটি সংস্থার উদ্যোগে এই নৌযাত্রা। ত্রাণ সামগ্রীর পাশাপাশি চিকিৎসা সরঞ্জাম, শুকনো খাবার এবং জরুরি পণ্য নিয়ে গাজায় যাচ্ছে বহরটি। এই বহরে থাকা কনসায়েন্স নামে জাহাজে অবস্থান করছেন বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম। আমরা ফিলিস্তিনি টাইমে এসেছি। এর সাথে আমরা যেটা জানতে পেরেছি যে ইসরায়েলের আগে সমুদ্র ফ্লোটিলার অন্যান্য যারা ছিল ওটা আলাদাভাবে গিয়েছিল, আমরা ভিন্নভাবে গিয়েছিলাম। তাদের সবগুলি জাহাজকে আটক করেছে। আমরা সবচাইতে বড় জাহাজ এবং আমাদের সাথে 8টা ছোট নৌকা একই সাথে পাড়ি দিয়েছিল, একটু আগে পাড়ি দিয়েছিল আমাদের। আমরা এই মুহূর্তে একমাত্র এই 9টা যানবাহন যেগুলি মুক্ত রয়েছে। এর আগে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে ইসরায়েলি বাহিনীর হাতে বন্দী মানবাধিকার কর্মীরা অনশন শুরু করেছেন। গাজায় ত্রাণবহর নিয়ে যেতে বাধা দেয় এই প্রতিবাদ তাদের। এদিকে ইসরায়েলের কারাগারে বন্দী সুমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীদের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তেল আবিব, যাতে দেখা যায় ডিটেনশন সেন্টার থেকে হাত করা পর অবস্থায় প্রিজন ভ্যানে তোলা হচ্ছে সব বন্দী মানবাধিকার কর্মীদের। এরপর তাদের নেওয়া হয় কারাগারে। কর্তৃপক্ষ বলছে তাদের কাজিয়ত কারাগারে নেওয়া হয়েছে। ইসরায়েল প্রিজন সার্ভিসের বিবৃতি অনুযায়ী ফ্লোটিলা অংশগ্রহণকারীদের মধ্যে ৪৭৩ জনকে বন্দী করা হয়েছে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইসরায়েলের বিরুদ্ধে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ দেখছে বিশ্ব।
আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর আটকের প্রতিবাদে একযোগে বিক্ষোভে উত্তাল আমেরিকা থেকে ইউরোপ, এশিয়ার বহু দেশ। ইসরায়েলের দূতাবাস ঘেরাওয়ের পাশাপাশি মহাসড়ক আটকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাচ্ছেন নানা ধর্ম ও বর্ণের মানুষ। কোথাও কোথাও হচ্ছে সহিংসতাও। এই ক্ষোভ গাজার মানুষের জন্য, এই প্রতিবাদ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে। গাজাগামী ত্রাণবহরে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবের পর থেকেই ক্ষোভে ফুঁসে ওঠে ইতালির সাধারণ মানুষ। বৃহস্পতিবার দিনভর বিক্ষোভের পর সন্ধ্যায় তা রূপ নেয় সহিংসতায়। নেপলসের বন্দরে ইসরায়েল থেকে যাওয়া জাহাজ ভিড়তেই সহিংস হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে অন্যান্য শহরেও। শুধু ইতালি নয়, এদিন বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ইউরোপের বেশিরভাগ দেশ। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আটক হওয়া মানবাধিকার কর্মীদের মুক্তির দাবিতে ইসরায়েলি দূতাবাস ঘেরাও করে আন্দোলন করেছেন এথেন্সের বাসিন্দারা। এখনই ফ্লোটিলার সব যাত্রীর মুক্তি চাই। আমরা ফিলিস্তিনের স্বাধীনতার জন্য আওয়াজ তুলতে এসেছি। আমাদের দেশকে খুনি রাষ্ট্র ইসরায়েলের সাথে যে কোনো সম্পর্ক ছিন্ন করতে হবে। নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষে উত্তাল হয়েছে স্পেনের রাজধানী মাদ্রিদের রাজপথ। বার্সেলোনাতেও সড়কে জড়ো হয়ে ইসরায়েল বিরোধী অবস্থান জানান দিয়েছে হাজার হাজার মানুষ। লন্ডনের একটি রেল স্টেশনে বিক্ষোভকারীদের সাথে বেশ কয়েকজন তর্কে জড়ালে ছড়ায় উত্তেজনা। পরে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী যুক্তরাষ্ট্র সাক্ষী হয়েছে ব্যাপক বিক্ষোভের। লস অ্যাঞ্জেলেসে ইসরায়েলের কনসুলেটের সামনে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে মার্কিনিরা। গাজাকে বাঁচতে দিন, বোমা বন্ধ করুন। আমি ফিলিস্তিনি নই, আরবও নই, আমি কেবল একজন আমেরিকান যে বিশ্বাস করে যা সঠিক সেটিই হওয়া উচিত এবং ভালোর জয় হওয়া উচিত। তাদের কাছে খাবার নেই, পানি নেই, তাদের পরিচয়ের জন্য তাদের হত্যা করা হচ্ছে। একজন মানুষ হিসেবে জাতি, লিঙ্গ, আদর্শ এবং ধর্মীয় বিশ্বাস সব ভুলেই তাদের আপনার সমর্থন জানাতে হবে। গাজার পক্ষে তিউনিসিয়ায় ইসরায়েলি দূতাবাস ঘেরাও করে আন্দোলন করেছে হাজার হাজার মানুষ। তুরস্কের ইস্তাম্বুলেও ইসরায়েলের কনসুলেট ভবনের সামনে ক্ষোভ প্রদর্শন করেছে বিক্ষুব্ধ জনতা, দিয়েছে যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগানও। গ্লোবাল ফ্লোটিলা জব্দের প্রতিবাদে উত্তাল হয়েছে লাতিন দেশ ব্রাজিলের রাজপথও। এদিন বিক্ষোভ হয়েছে আয়ারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, আর্জেন্টিনা, মেক্সিকো ও পাকিস্তান সহ বিশ্বের আরও বহু দেশে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। গাজা অভিমুখে ত্রাণবাহী নৌবহরে হামলা ও মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে হয়েছে বিক্ষোভ সমাবেশ। সরকারের পক্ষ থেকে কার্যকরী ভূমিকা নেওয়ার দাবি জানিয়েছে বেশ কয়েকটি সংগঠন। জামায়াতে ইসলামী জানিয়েছে তথাকথিত মুসলিম রাষ্ট্রগুলো চুপ থাকার কারণেই এ অবস্থা। তাদের দাবি, ওআইসি যদি কিছুই না করতে পারে তাহলে ইসলামী জোটটি ভেঙে দেওয়া হোক। বাদ জুমা মিছিল বিক্ষোভের নগরী হয়ে ওঠে রাজধানী ঢাকা। হাজার হাজার মাইল দূর থেকে জানানো হয় ফিলিস্তিনের স্বাধীনতার দাবি। সাথে ছিল ইসরায়েলি নির্মমতার বিরুদ্ধে ক্ষোভ আর ভৎসনা। মানিক মিয়া এভিনিউয়ের বিক্ষোভ সমাবেশে যোগ দেন শান্তিকামী মানুষজন। বলেন, গাজা উপত্যকায় 2 বছর ধরে চলা গণহত্যা বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে। আমরা চাই এই পৃথিবী হোক মানবাধিকারপূর্ণ একটি পৃথিবী এবং শান্তি এবং শৃঙ্খলার যুক্ত একটি পৃথিবী, যেই পৃথিবীতে থাকবে না কোনো হাহাকার, থাকবে না কোনো যুদ্ধ, থাকবে না কোনো বিগ্রহ। শুধু আজকে ফিলিস্তিন ভুগছে ব্যাপারটা এরকম না। আপনারা যদি সতর্ক না হন, ফিলিস্তিনের এই গণহত্যার প্রতিবাদে যদি সোচ্চার না হন, একদিন এই ফিলিস্তিনের গণহত্যা আমাদের উপরে নচেত পুরো বিশ্বের উপরে হানা দিবে। এরই মধ্যে প্রাণ হারিয়েছেন ৬৬,০০০-এর বেশি গাজাবাসী। দুর্ভিক্ষ নেমে এসেছে খাদ্যের অভাবে। মানবিক সহায়তা দেওয়ার সময় আটক হয়েছেন শত শত মানবাধিকার কর্মী, যা রীতিমতো বিপর্যয়। পাকিস্তানের সিনেটর মুশতাককে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে, আমরা আশঙ্কা করছি আমাদের শহীদুল আলম ভাইকেও আগামীকাল বা আজকে রাত্রে তাকে অ্যারেস্ট করতে পারে ইসরায়েলি দখলদারিরা। এর আগে রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদ থেকেও বের হয় বিশাল বিক্ষোভ মিছিল। শরীরে ফিলিস্তিন পতাকা জড়িয়ে সবাই পাঠালেন সহমর্মিতা।
শান্তির ডাকে পল্টন থেকে শিশু, যুবক, বৃদ্ধ হাজার জনতার মিছিল প্রদক্ষিণ করে বিজয়নগর থেকে শান্তিনগর। জামায়াতে ইসলামের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজন থেকে জানানো হয়, বিশ্ব মোড়ল খ্যাত যুক্তরাষ্ট্রই ইসরায়েলকে অস্ত্র দিয়ে রক্তের হোলি খেলায় মেতে উঠেছে। ফিলিস্তিন যতদিন মুক্ত না হয়, যতদিন স্বাধীন না হয়, আমরা ততদিন তাদের পাশে থাকব। আমাদের লড়াই অব্যাহত থাকবে, আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। ওআইসিকে একটা টুটো জগন্নাথ হিসাবে এইভাবে রেখে মুসলমানদেরকে মার খাওয়ার সুযোগ না দিয়ে যদি কিছু করতে না পারেন, আপনারা ওআইসি ভেঙে দিন। বিক্ষোভে অংশ নেয়া সবাই বলেন, ফিলিস্তিন যতদিন না স্বাধীন হচ্ছে ততদিনই চলবে লড়াই। এ সময় আটক মানবাধিকার কর্মীদের সবাইকে শিগগিরই মুক্তির দাবি জানানো হয়। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। গাজামুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল স্মুথ ফ্লোটিলায় হামলা এবং মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে রাজধানীর বাইরে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ হয়েছে। এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে বিক্ষুব্ধরা বলেন, যতদিন পর্যন্ত ফিলিস্তিন স্বাধীন না হচ্ছে ততদিন পর্যন্ত লড়াই চলবে। গ্লোবাল স্মুথ ফ্লোটিলায় হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে গোটা বিশ্ব। ত্রাণবাহী নৌবহরে ইসরায়েলের হামলায় চারিদিকে বইছে নিন্দার ঝড়। বাংলাদেশেও বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল। ফ্লোটিলা নৌবহরে হামলা ও মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে মিছিল হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। জুমার নামাজের পর জাকসুর উদ্যোগে ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদ থেকে বের হয় বিক্ষোভ মিছিল। পরে শহীদ মিনারে বক্তারা ফিলিস্তিনের পাশে দাঁড়াতে বাংলাদেশের পাশাপাশি বিশ্ব নেতাদের আহ্বান জানান। যারা বিশ্ব মানবতার বুলিয়া হয়ে বিভিন্ন দেশে তারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে, সেনাবাহিনী প্রেরণ করে ওই দেশকে ইনভাইট করে, তারা যখন নিজের দেশে তাদের ফিলিস্তিনে আগ্রাসন চালায়, সে জায়গায় তাদের নীরবতা আমাদেরকে ভোগায়। বাংলাদেশ থেকে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গ্লোবাল স্মুথ ফ্লোটিলার সাথে যে বা যারা ছিলেন তাদেরকে যে অবরুদ্ধ করেছে, তাদেরকে বন্দী করেছে এবং তাদের যাত্রা যে থামিয়ে দিয়েছে, মুক্তির যাত্রা থামানোর জন্য আমরা এখান থেকে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাই। ফেনীতেও বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুরে শহরের জহিরা মসজিদ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দোয়েল চত্বরে গিয়ে শেষ হয় মিছিলটি। সেখানে বিক্ষুব্ধরা ফ্লোটিলায় হামলা ও মানবাধিকার কর্মীদের আটকের তীব্র নিন্দা জানান। আমরা অনতিবিলম্বে যে জাহাজগুলো আটক করেছে সেই জাহাজগুলো মুক্তি চাই এবং কি সেই জাহাজগুলো যে খাবারগুলো আছে সেই খাবারগুলো যেন ফিলিস্তিনের নির্যাতিত যে মা বোনেরা আছে, ভাইরা আছে, তাদের মাঝে যেন বিতরণ করতে পারে। অনতিবিলম্বে দাবি জানাবো তাদের যে কার্যক্রম সেটি যেন বেগবান করে এবং অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি দিয়ে সসম্র তাদের দেশে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও বিক্ষোভ মিছিল হয়েছে। প্রতিবাদ সভা হয়েছে মুন্সিগঞ্জ ও সাতক্ষীরায়। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে মিছিল সমাবেশের মাধ্যমে ফ্লোটিলায় হামলার প্রতিবাদ জানিয়েছে মুসল্লিরা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। আন্তর্জাতিক জলসীমায় গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল স্মুথ আটকের ঘটনায় ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা জানালো বাংলাদেশ সরকার। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিন্দা বলা হয় এই ঘটনা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া যুদ্ধের হাতিয়ার হিসেবে ক্ষুধাকে ব্যবহার করেছে ইসরায়েল। আটক মানবাধিকার কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিও জানিয়েছে বাংলাদেশ সরকার। ইসরায়েলকে অবশ্যই গাজা ও পশ্চিম তীরে অবৈধ দখলদারিত্ব বন্ধ করতে হবে, এমনটাও জানানো হয় বিজ্ঞপ্তিতে। বাংলাদেশ মনে করে ত্রাণবাহী এই নৌবহর ফিলিস্তিনিদের প্রতি সারা বিশ্বের সংহতির প্রতীক। নির্বাচন সামনে রেখে আসন ভিত্তিক প্রার্থী বাছাই করছে বিএনপি। বাছাই শেষে প্রার্থীদের সবুজ সংকেত দেবে দলটি। গুলশানে নিজ বাসায় গণমাধ্যমের সাথে আলাপকালে এমনটাই জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জোট গঠনের সমমনা দলগুলোর সাথে আলোচনা চলছে বলেও জানান তিনি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে এ নিয়ে রয়েছে ভিন্ন মত। কেউ বলছেন পিআর পদ্ধতিতে ভোটের কথা, আর কেউ দাবি করছেন বিদ্যমান পদ্ধতিতে নির্বাচনের। এই বাস্তবতায় আগামী নির্বাচন ও সমসাময়িক বিষয়ে গুলশানে নিজ বাসায় গণমাধ্যমের মুখোমুখি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জানান, নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি। রাজনৈতিক দল হিসাবে এবং ব্যক্তি হিসাবে যারা দায়ী সেই সমস্ত অপরাধের জন্য উভয় বিচারই হতে হবে বাংলাদেশে। এর আগে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটা বিএনপির কোনো বিষয় নয়, সেটা জনগণের বিষয়, সেটা আইন আদালতের বিষয়।
আদালতেই আমরা এখনো মনে করি সরকারের খুব দ্রুত আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসাবে বিচারের আওতায় নিয়ে আসা আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত। নির্বাচনকে সামনে রেখে দলের প্রার্থী বাছাইয়ের কাজ চলছে জানিয়ে শিগগিরই প্রতিটি আসনের প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হবে বলেও জানান বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক। যাকেই ধানের শীষের প্রতীক দেওয়া হবে তার পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। এখন একাধিক প্রার্থী তারা তো নিজের প্রার্থিতা হিসাবে গণসংযোগ করবে, কিন্তু এই বক্তব্য দিতে হবে যে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে সবাই কাজ করবে। সমমনা দলগুলোর সাথে জোট গঠনে আলোচনা চলছে বলেও জানান সালাউদ্দিন আহমদ। নির্বাচন আমরা চাই, জনগণ চাই, সারা বাংলাদেশ চাই, সারা পৃথিবী চাই। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সমমনা ইসলামী দলগুলোর সাথে সমঝোতা হলে জাতীয় নির্বাচনে 100 আসন ছেড়ে দিতে পারে জামায়াতে ইসলামী, এমনটাই বলেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দুপুরে খুলনা মহানগরীর আল ফারুক সোসাইটি কমপ্লেক্সে ছাত্র শিবির সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় গোলাম পরওয়ার বলেন 300 আসনের নির্বাচনের প্রস্তুতি নিয়েছে তার দল। জানান সমমনা দলগুলোর সাথে ঐক্য ও সমঝোতার চেষ্টাও চলছে। অনুষ্ঠানে ছাত্র শিবিরের পাশাপাশি স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচনে এমন কিছু আসন আমাদের থাকবে, 300 আসনের সব আসনে আমরা নির্বাচন করতে পারবো না। যদিও আমরা 300 আসনে আমরা চূড়ান্ত করেছি, প্রাথমিক বাছাই হয়ে গেছে, কিন্তু আলটিমেট কথা যাদের সামনে আমরা সমঝোতা করব, যাদের সঙ্গে একটা ঐক্য হবে ইনশাআল্লাহ, সমঝোতা করতে করতে শেষ পর্যন্ত প্রায় 100 আসন আমাদের ছেড়ে দিতে হতে পারে। নির্বাচন কমিশনের তালিকাভুক্ত অনেক পর্যবেক্ষক সংস্থারই ঠিকানা অনুযায়ী হদিস মেলেনি। ঢাকায় বেশ কিছু সংস্থার দেয়া ঠিকানায় রয়েছে বাসাবাড়ি, যাদের কেউ পর্যবেক্ষণে জড়িত নন। কোনো কোনো ঠিকানার অস্তিত্বই নেই। কিছু সংস্থার অফিসে চলে অন্য দাপ্তরিক কার্যক্রম। বিশেষজ্ঞরা বলছেন পর্যবেক্ষক সংস্থা হতে হলে অনুসরণ করতে হবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আচরণবিধি, অন্যথায় বিতর্কিত হবে জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ প্রকাশ করেছে প্রত্যয় নামের একটি সংস্থা। প্রতিষ্ঠানটি নির্বাচন কমিশনে যে ঠিকানা দিয়েছে সেটি আদাবরের এই বাসা, বাড়ি নাম্বার 1030। ঠিকানার খোঁজে যমুনা নিউজ। এই ঠিকানায় এরকম কোনো অফিস নেই, এই জায়গায় কোনো অফিস নেই। বায়তুল আমান হাউজিং সোসাইটির 17 নম্বর রোডে পাওয়া গেল এই নম্বরেরই দুটি প্লট। একটির নির্মাণ কাজ চলছে, অপরটির বাসিন্দারা পর্যবেক্ষক সংস্থার অফিসের বিষয়ে কিছুই জানে না। কোনো নির্বাচন পর্যবেক্ষণ সংস্থার না কোনো অফিস নাই তো, আমি তো অফিস দিই না, মানে এই বিল্ডিংটা কি একদম নতুন হয়েছে? একবারে নতুন। ভলান্টারি রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি, ঠিকানা বনশ্রীর ফ ব্লকের 7 নম্বর রোডের 59 নম্বর বাসা, অথচ সেখানে ফ ব্লক বলে কিছুই নেই। এমনকি এফ ব্লকেও নেই 59 নম্বরের কোনো বাড়ি। অনেক ঘোরাঘুরি শেষে দক্ষিণ বনশ্রীতে 10/7 নম্বর রোড পাওয়া গেল পর্যবেক্ষক সংস্থার কোনো অস্তিত্ব মেলেনি। মেন রোড আছে, ওখানে তো 10/7-এর মধ্যে না। এটা হলো ভুয়া ঠিকানা। আপনি ঘুরতে এসছেন ঠিকই, কিন্তু পাবেন না এই ঠিকানা। বিয়ানমণি সোসাইটির ঠিকানা 16/16 বাবর রোডে, ঠিকানায় বিস্তারিত আর কিছুই নেই। মোহাম্মদপুরের এই বাড়ির দারোয়ান বহু বছর ধরে থাকলেও সংস্থাটির নামই শোনেননি। এখানে ছিল কিনা তাও জানি না, আমি দীর্ঘ 5 বছর ধরে এখানে আছি, আর এরকম অফিস এখানে এখনো আসেনি। কাগজে ঠিকানা বাস্তবে নেই এমন তালিকায় আরেক নাম কমিউনিটি অ্যাসিস্ট্যান্স ফর রুরাল ডেভেলপমেন্ট। আমরা এখানে 10 বছর ধরে রয়েছি, আমাদের এখানে এই ধরনের কোনো অফিস নেই। মোহাম্মদ হাবিবুর রহমান হিরো, এই নামে কি এখানে আপনারা কাউকে চেনেন? না, সেরকমভাবে আমরা কাউকে চিনি না। বাসাবো জনকল্যাণ সংস্থার দেয়া ঠিকানায় একটি নির্মাণাধীন ভবন, পাশের আরেকটি ভবনে এই সংস্থার নির্বাহী প্রধানের ব্যক্তিগত ফ্ল্যাট। আপনার যে ফ্ল্যাট সেখানেই আপনার অফিস, এরকম তো নাকি? না, এখানে আমরা এখানে আমরা আপাতত এখানে কাজটা করছি, আর আমরা ফ্ল্যাটে উঠতে পারলে ওখান থেকে কাজটা করবো। এদিক থেকে আলাদা সঙ্গতি সমাজ কল্যাণ সংস্থা, কাগজ ধরে অফিসের ঠিকানা মিলল, তবে সেখানে আছে একাধিক প্রতিষ্ঠান, সবকটা প্রতিষ্ঠান একই মালিকের। সিস্টার কনসার্ন হলো এসকে স্কোয়ার, এর সিস্টার কনসার্ন হলো আমাদের পেরোক একটা ডেলিভারি ছিল, অ্যাগ্রো ফার্ম আমরা শুরু করতে যাচ্ছি। একই অবস্থা সমাহার মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের। অফিস থাকলেও কাজ হয় বিভিন্ন প্রকল্প নিয়ে, হেলথ প্রোগ্রাম, এডুকেশন প্রোগ্রাম, আমরা এই ধরনের বিভিন্ন প্রোগ্রামগুলো নিয়ে কাজ করি সারা দেশে। ইন্দিরা রোডে ডাক্তারবাড়ি সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বিভিন্ন দাতব্য কার্যক্রম চালিয়ে থাকে। আইনি সহায়তা থেকে শুরু করে পাঠদান কার্যক্রম সবই চলে এখানে। প্রতিষ্ঠানের প্রকল্প পরিচালকের আশা, আসন্ন জাতীয় নির্বাচনে নিখুঁত পর্যবেক্ষণ করতে সক্ষম হবেন তারা। আমাদের পাশে যে হল রুম রয়েছে সেখানে প্রায় 150 লোকের একসাথে বসার ব্যবস্থা রয়েছে। পাশের রুমে আমরা 20-25 জনকে নিয়ে কনফারেন্স রুম রয়েছে। তা আমরা মনে করি যে ডাক্তারবাড়ি ফাউন্ডেশন একেবারেই ক্যাপাবল।
৭৩টি নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা নিয়ে দাবি আপত্তি অভিযোগ থাকলে তা ইসির সিনিয়র সচিব বরাবর লিখিতভাবে জানাতে গত ২৮ সেপ্টেম্বর একটি গণবিজ্ঞপ্তি দেয় কমিশন। নির্বাচন বিশ্লেষক মুনিরা খান বলছেন, এসব পর্যবেক্ষক সংস্থার অনুমোদনে কমিশনকে হতে হবে সতর্ক, নয়তো এর প্রভাব পড়বে জাতীয় নির্বাচনে। যাদেরকে দেওয়া হলো তারা সেটা জানে কিনা আমার সন্দেহ আছে। আমাদের পর্যবেক্ষকদের ক্রেডিবিলিটি নষ্ট হবে, যারা ভালো দিচ্ছে তাদেরও ক্রেডিবিলিটি নষ্ট হবে, প্লাস ইলেকশন কমিশনের উপর আমার যেমন এখনই আস্থা কমে গেছে যে তারা কি করে এই সমস্ত অর্গানাইজেশন কিভাবে চুজ করলো। তিনি জানান, পর্যবেক্ষক সংস্থা হওয়ার ক্ষেত্রে মূল অনুপ্রেরণা হিসেবে কাজ করে অনুদান প্রাপ্তি। কমিশন যেন সেই অসঙ্গতির উপলক্ষ না হয়। ১০,০০০ অবজারভার যদি তারা দেয়, ৫০০ অবজারভারও যদি দেয়, যে খরচটা কে দেবে? তারা দিবে। এই ঠিকানা দেখে আপনার মনে হচ্ছে যে এইখান থেকে তারা টাকা দিয়ে অবজারভেশন করাবে? ফ্রি তো আর কেউ করবে না। এইটা সরকারকে বন্ধ করতে হবে। অনেকেই হয়তো মনে করছে যে আমরা একটা নির্বাচন পর্যবেক্ষক দল করব এবং আমরা ডোনারদের কাছে পয়সা চাইব। পর্যবেক্ষক সংস্থা নিয়ে কোনো দাবি আপত্তি বা অভিযোগ থাকলে নির্বাচন কমিশনকে জানাতে হবে ২০ অক্টোবরের মধ্যে। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। গণভোট না হয় সাংবিধানিক আদেশ, যে প্রক্রিয়ায় হোক আগামী জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের বাস্তবায়ন চান এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। বিকালে জাতীয় জাদুঘরে আয়োজিত জুলাই সনদের বাস্তবায়ন কোন পথে শীর্ষক এক সেমিনারে এ দাবি জানান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সেমিনারের আয়োজন করে। সরওয়ার তুষার বলেন, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে সব পক্ষকেই খুশি রাখতে চায় সরকার, তাই সংবিধানের ১০৬ ধারায় আদালতের মাধ্যমে সুরাহার কথা বলছে ঐকমত্য কমিশন। তিনি বলেন, আদালত নয়, রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে না পারলে সনদ বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে সরকারকেই। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে সংকট তৈরি হয়েছে তা সামাল দিতে না পারলে আবারও 1-11-এর মতো পরিস্থিতি তৈরি হবে বলে মন্তব্য করেন বক্তারা। বাস্তবায়ন পদ্ধতির ক্ষেত্রে তারা শ্যাম রাখবে না কুল রাখবে, বিএনপি রাখবে না জামায়াত ইসলাম রাখবে না এনসিপি রাখবে, নাকি ওই যে সানি ভাই যাদেরকে জেনারেল অ্যাসেম্বলির সদস্য বলেছেন তাদেরকে রাখবে, এই নিয়ে আছে কমিশন একটা ত্রাহি অবস্থার মধ্যে। জামাতের পিআর প্রস্তাবটা কেন এই মুহূর্তে বাস্তবায়ন সম্ভব না, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমাদের কাছে এই নিশ্চয়তা নাই যে স্থানীয় সরকারের কার্যকর সংস্কার হবে, কারণ এই কমিশনের রিপোর্টই গায়েব করে দেওয়া হয়েছে। টানা 4 দিনের ছুটিতে পর্যটন নগরী কক্সবাজারে ঢল নেমেছে ভ্রমণ পিপাসুদের। সৈকতের সুগন্ধা, লাবণী ছাড়াও হিমছড়ি, ইনানি, পাটুয়াটেক ও মেরিন ড্রাইভের সড়কে উপচে পড়া ভিড়। খালি নেই হোটেল মোটেল। পর্যটকদের সুবিধার্থে ঢাকা কক্সবাজার রুটে চালু আছে বিশেষ ট্রেন। সাগরের পাশাপাশি পার্বত্য জেলা বান্দরবান ও রাঙামাটিতেও পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় পর্যটকদের। সুগন্ধা থেকে লাবণী, সৈকতের যত দূর চোখ যায় লোকে লোকারণ্য। সাগরের বিশাল বিশাল ঢেউয়ের সাথে নিজেদের বিলিয়ে দিয়ে উল্লাসে মেতে উঠেন সবাই। কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে, কেউ বা আবার বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে। ওয়াটার ও বিচ বাইক ছাড়াও বালিয়াড়িতে খেলায় মেতেছেন ছোট বড় সবাই। আমি এদিকে 3 বার, আমার ওয়াইফ আসছে এবার প্রথম, বাচ্চা নিয়ে আসছি, খুবই খুশি। আমরা ফ্যামিলির সহ আমার আত্মীয় স্বজন নিয়ে বেড়াইতে আসছি। এখানে আসা মানে মায়ার টানে ভালো লাগে, মন মাইন্ড ফ্রেশ হয়। ছেলে মেয়ে নিয়ে একটা মানে কোয়ালিটি টাইম কাটানোর মতো একটা জায়গা, খুব ভালো লাগছে। মানে দারুণ একটা মুহূর্ত পার করতেছি, অনেক মানুষ আসছে। পুজোর ছুটির সাথে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় স্বাভাবিকের তুলনায় পর্যটকের সংখ্যা কয়েক গুণ বেশি। খালি নেই হোটেল মোটেল। সৈকতের পাশাপাশি হিমছড়ি, ইনানি, পাটুয়ারটেক ও মেরিন ড্রাইভ সড়কও পর্যটকদের অন্যতম আকর্ষণ। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ ও সি সেফ লাইফগার্ডের সদস্যরা। সমুদ্র মানুষের মনকে পরিচ্ছন্ন করে, এই জন্য বছরে একবার অন্তত সমুদ্রের কাছে সবার আসা উচিত। যতই দেখা হয় ততই ভালো লাগে, যতক্ষণ থাকা হয় মনে হয় না যে দিন চলে যায়, তারপরেও মনে হয় যে থাকে। ছেলে তো অনেক এনজয় করতেছে, মাটি নিয়ে খেলতেছে, আমার হাজবেন্ডকে আরেকটাকে নিয়ে পানিতে, সবকিছু মিলে খুব ভালো। বোন আশেপাশে ঘোরাঘুরি করছে, এখন বিকালে যাবো হিমছড়িতে। সাগরের পাশাপাশি পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেছে রাঙামাটির বিভিন্ন পর্যটন কেন্দ্রে। তবে পানিতে ডুবে থাকায় ঝুলন্ত ব্রিজে উঠতে না পারার আক্ষেপ ছিল অনেক পর্যটকের। এখানে ঝর্ণা দেখলাম, পাহাড় দেখলাম, বৌদ্ধ মন্দির দেখলাম, আজকে ঝুলন্ত ব্রিজ দেখলাম। এখানে এসে আসলে দারুণ লেগেছে, মানে প্রকৃতির মাঝে মনে হয় যে মিশে গিয়েছি। রাঙামাটি অনেকদিন পরে এসেছি তো আমার ভালো লাগতেছে, কিন্তু এখানেই যে আমরা প্রথম থেকে আসছি, আমার মানে পুরো মুগ্ধ হয়ে গেছি। আফসোস রয়ে গেল যে ব্রিজে ওটা হলো না, ব্রিজে পানি থাকায় একটি দেওয়া হচ্ছে না। এখানে নৌকা দিয়ে অনেক জায়গায় ঘুরে এলাম, তো অনেক সুন্দর লাগলো।
এদিকে ১.৫ বছর বন্ধ থাকার পর বান্দরবানের জনপ্রিয় পর্যটন কেন্দ্র কেওকারাডং খুলে দেয়ায় ঢল নামে পর্যটকদের। খুশি হোটেল মোটেলের ব্যবসায়ীরা। শহীদুল সুমন, যমুনা নিউজ। জমজমাট দেশের অন্যান্য পর্যটন স্পটগুলো। পর্যটকের পদভারে মুখর সাগরকন্যা কুয়াকাটা। 18 কিলোমিটার দীর্ঘ সৈকতে 3 নদীর মোহনা, লেম্বুর বন, সুটকিপল্লী, ঝাউবাগান ও লাল কাঁকড়ার চরে পর্যটকদের উপস্থিতি চোখে পড়ার মতো। সৈকতে বালিয়াড়িতে উচ্ছ্বাসে মেতেছেন তারা। পর্যটকদের ভিড়ে বিক্রি বেড়েছে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। বুকিং রয়েছে কুয়াকাটার শতভাগ হোটেল মোটেলে। পর্যটকদের নিরাপত্তার তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। এদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। এছাড়া সিলেটের সাদা পাথর, জাফলং সহ দেশের অন্যান্য দর্শনীয় স্থানগুলোতেও ভিড় রয়েছে ভ্রমণ পিপাসুদের। পূজার ছুটিতে আসছি, এখানকার পরিবেশ, এখানকার সাগর অনেক সুন্দর। প্রতিকূল আবহাওয়ার ভিতরে কুয়াকাটার সৌন্দর্য এতটা সুন্দর ফুটে উঠেছে এবং উৎসব জনতার ভিড়ে নিজেকে আসলে হারিয়ে ফেলেছি। কুয়াকাটা এসে অনেক ভালো লাগছে, এখানে এনজয় করতেছি। এখানে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, 2-3 দিন আমরা থাকবো। বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি অব্যাহত আছে দেশের বিভিন্ন অঞ্চলে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় সারা দেশে বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে, আর কোথাও কোথাও নামতে পারে ভারী বর্ষণ। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ভারতের উড়িষ্যা ও তৎসংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সকালে আবহাওয়া অফিস জানায় শুক্রবার ও শনিবার দেশের 8টি বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। রোববার কিছুটা কমলেও সোমবার থেকে আবারও বাড়বে বৃষ্টিপাত। আগামী 7-8 দিনে বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি প্রায় থাকবে। ল্যান্ড ডিপ্রেশন এটা ক্রমান্বয়ে ঘুরে এটা রংপুরের ওদিকে 5-6 তারিখের দিকে যখন আসবে তখন বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি আবার একটু বাড়বে। তবে আজকের পর আবার বৃষ্টিপাত 1 দিন বা 1.5 দিনের জন্য কিছুটা কমলেও ওইটা আবার 5-6 তারিখে আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে রাজধানীতে জলাবদ্ধতা তৈরি হতে পারে এবং পার্বত্য অঞ্চলে পাহাড় ধসের ঝুঁকি রয়েছে। তাই ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে টানা বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় পানি জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। বৃষ্টির জন্য আমরা বাসা থেকে বের হতে পারতেছি না, বাজারে যেতে পারতেছি না। হাঁটুমান পানি থাকে, মানুষ কোনো ঢুকতে পারে না, মার্কেট গাড়ি নিয়ে আসতে পারে না, এই অবস্থা। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সেই সাথে সাগর নদীতে অবস্থানরত নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দিয়েছে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় এখনো বহাল রয়েছে 144 ধারা। তবে অনেকটাই স্বাভাবিক হয়েছে জনজীবন। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শহরে যানবাহন ও মানুষের চলাচল কিছুটা কম। খুলেছে দোকানপাট। জেলা জুড়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কয়েক স্তরের নিরাপত্তার পাশাপাশি চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চলছে। এর আগে গুইমারায় 144 ধারা ভঙ্গ, হামলা, অগ্নিসংযোগ ও 3 জনকে হত্যার ঘটনায় আলাদা 2টি মামলা করে পুলিশ। এছাড়া সদরে সহিংসতার ঘটনায় পুলিশের পক্ষ থেকে দায়ের করা হয় আরও একটি মামলা। সম্প্রতি মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াছড়ি। সেনাবাহিনী জানায় ধর্ষণ ইস্যু পুঁজি করে পাহাড় অশান্ত করার পরিকল্পনা ছিল। মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে 3 জন গুলিবিদ্ধ হয়েছে। দুপুরে সদরের চরকেয়র ইউনিয়নে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় গাজী গ্রুপের সাথে মোল্লা গ্রুপের বিরোধ চলছে। দুপক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় তারা। এ সময় গুলি ছোড়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুলিবিদ্ধ 3 জনকে উদ্ধার করে প্রথমে নেওয়া হয় সদর হাসপাতালে, পরে রেফার্ড করা হয় ঢাকায়। এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে 14টি ককটেল উদ্ধার করা হয়েছে। কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে নারী, শিশুসহ 38 জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় 2 পাচারকারীকে আটক করা হয়। দুপুরে কোস্টগার্ড মিডিয়া জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন সাগর পথে মালয়েশিয়া সহ দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন দেশে পাচারের উদ্দেশ্যে নারী, শিশুসহ বেশ কয়েকজনকে টেকনাফের গহীন পাহাড়ি এলাকায় বন্দী করে রাখা হয়েছে। পরে গত রাত 2টার দিকে পাচারকারীদের গোপন আস্তানায় অভিযান চালায় কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা। উদ্ধার করে 18 জন নারী, 12 জন পুরুষ ও 8 শিশুকে। ভুক্তভোগীরা জানায় মুক্তিপণ আদায় আর পাচারের উদ্দেশ্যে তাদের বন্দী করে নির্যাতন চালাচ্ছিল চক্রটি।
সুন্দরবনে ডাকাত জাহাঙ্গীর বাহিনীর আস্তানায় অভিযান পরিচালনা করে অস্ত্র গোলাবারুদ সহ জিম্মি থাকা 4 জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। ভোরে সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন আরবাউনি খাল এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড বেস মোংলা ও আউটপোস্ট নলিয়ান। পরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বিসিজিএস তৌহিদের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাসিফ। তিনি আরও জানান, অভিযানে ডাকাতদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে 2 রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। এ সময় বোট ও জিম্মিদের রেখে বনের ভেতর পালিয়ে যায় ডাকাতরা। পরে তাদের বোটে তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, 2টি এয়ারগান এবং 3 রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। উদ্ধার করা হয় জিম্মি থাকা 4 জেলেকে। জাহাঙ্গীর বাহিনী এবং আলামিন বাহিনী আমাকে আটক করে, সেখানে আমার অনেক নির্যাতন করে, মারধর করে, অনেক টাকা পয়সা চাপ দেয়। আভিযানিক দল ডাকাতদের বোট তল্লাশি করে একটি একনলা বন্দুক, 2টি এয়ারগান এবং 3 রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে। এ সময় জিম্মি থাকা 4 জন জেলেকে উদ্ধার করা হয়। উদ্ধারকারী জেলেদের জিজ্ঞাসাবাদে জানা যায়, জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের 10 দিন ধরে জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করেছিল। রাজধানী মিরপুরে সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। সকাল 7টার দিকে ঘটে আগুন দেওয়ার এই ঘটনা। বাস চালক জানান, সেনপাড়া এলাকায় পৌঁছলে কয়েকজন হাতের ইশারা দিয়ে থামতে বলেন। থামার পর চালক ও তার সহকারীকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। সময় যাত্রীরা আতঙ্কে বাস থেকে নেমে যান। বাসের সামনের গ্লাসে কয়েক রাউন্ড গুলি ছড়ে দুর্বৃত্তরা। পরে আগুন ধরিয়ে দেওয়া হয় বাসে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে নিয়ে যায়। বাস কর্তৃপক্ষের অভিযোগ, কিছুদিন আগে নেছার উদ্দিন নামে এক ব্যক্তি চাঁদার দাবিতে তাদের স্টাফদের জখম করে। এই ঘটনায় সাথে তার সংশ্লিষ্টতা রয়েছে দাবি করেন তারা। 2-3 জন সিঙ্গেল দিছে, সিঙ্গেল দেওয়ার পরে চাপাইছি, চাপানোর পর 2-3 জন লাভ দেয়, ওইটা হেল্পারের মাইডাম ওইটা পরে গাড়িতে আগুন ধরা দিছে। আর সামনে খারাপ 2 রাউন্ড গুলি করছে, সামনে গেল আছে আর চাপা দিয়ে কুবাইছে আর আমাকে 2 জনে মারছে। আগুন যদি চান্দা দেয় তাহলে কোম্পানি গাড়ি এমনি করে আগুন ধরবো। এর আগেও ঘটাইছে, এর আগে স্টাফরে কোবাইছে, আমাদের এক স্টাফরে কোবাইছে। ঠিক আছে, এখন মনে করেন ড্রাইভারও মারলো, আগুন ধরাই দিল। খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ভারত। শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সেখানে তাকে খাগড়াছড়ি ইস্যুতে বাংলাদেশের অভিযোগের বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। এ সময় জয়সওয়াল এসব অভিযোগ অস্বীকার করে তা মিথ্যা ও বানোয়াট বলে মন্তব্য করেন। কাউকে দোষারোপ না করে সংখ্যালঘুদের উপর হামলায় জড়িতদের চিহ্নিত করার দাবি জানান জয়সওয়াল। ভারতের বিরুদ্ধে আনা অভিযোগ পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন। পার্বত্য অঞ্চলে যা হয়েছে তা স্থানীয় উগ্রবাদীদের হামলা। আমি ঢাকাকে বলবো, সংখ্যালঘুদের ওপর স্থানীয় উগ্রবাদীদের এই হামলার দায় অন্যের ওপর না চাপিয়ে পুরো ঘটনা ভালোভাবে তদন্ত করুন। ভারতে দুর্গা প্রতিমা বিসর্জনের সময় নদীতে ট্রাক্টর উল্টে নিহত হয়েছে 11 জন, আহত হয়েছে আরও 6 জন। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায় ঘটে ভয়াবহ দুর্ঘটনা। প্রতিমা বিসর্জনের সময় 25 জন যাত্রী নিয়ে নদীর খাদে পড়ে উল্টে যায় ট্রাক্টরটি। হতাহতদের দ্রুতই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ধারণা করা হচ্ছে বাড়তে পারে নিহতের সংখ্যা। দেশটির প্রশাসন জানিয়েছে, নদীর মধ্যে ট্রাক্টর নিয়ে যাওয়ার বিষয়ে আগেই জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা ও সতর্কতা, তবে সেসব উপেক্ষা করেই চলছিল আনন্দ উৎসব। এই ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে স্থানীয় ও কেন্দ্রীয় প্রশাসন। ইসরায়েলের কারাগারে বন্দী সুমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীদের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তেল আবিব, যাতে দেখা যায় ডিটেনশন সেন্টার থেকে হাতকড়া পরা অবস্থায় প্রিজন ভ্যানে তোলা হচ্ছে সব বন্দী মানবাধিকার কর্মীদের। এরপর তাদের নেওয়া হয় কারাগারে। কর্তৃপক্ষ বলছে তাদের কাতজিয়ভ কারাগারে নেওয়া হয়েছে। ইসরায়েল প্রিজন সার্ভিসের এক বিবৃতি অনুযায়ী ফ্লোটিলা অংশগ্রহণকারীদের মধ্যে 473 জনকে কারাবন্দী করা হয়েছে। এর আগে সুমুদ ফ্লোটিলার সবগুলো জাহাজ আটক করে ইসরায়েলি নেভি তুলে নেওয়া হয় জাহাজগুলোর থাকা মানবাধিকার কর্মীদের। ক্রমেই আরও তীব্র হয়ে উঠছে আফ্রিকার দেশ মরক্কোর সরকার বিরোধী বিক্ষোভ। বৃহস্পতিবার 6ষ্ঠ দিনের মতো দেশ জুড়ে জেনজিদের নেতৃত্বে চলছে আন্দোলন। দুর্নীতি বিরোধী স্লোগানের পাশাপাশি স্বাধীনতা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন সহ নানা দাবিতে উত্তাল রাজপথ। এরই মধ্যে আন্দোলন রূপ নিয়েছে দাঙ্গা সহিংসতায়। অসামরিক বাহিনীর একটি স্থাপনায় ভাঙচুর চালায় জনতা। এ সময় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে উঠেছে গুলি চালানোর অভিযোগ। এ পর্যন্ত প্রাণ গেছে অন্তত 3 জনের।
আহত হয়েছে আরও অনেকে, আটক করা হয়েছে কয়েকশো আন্দোলনকারীকে। বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। সামাজিক ন্যায়বিচারের দাবিতে শুরু হওয়া আন্দোলন প্রাণহানির ঘটনায় তীব্র আকার ধারণ করেছে। দর্শক, এখানেই শেষ করছি আজকের রাতের বাংলাদেশের আয়োজন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।